আর্জেন্টিনার ২০২১ সাল থেকে এখন পর্যন্ত যেই সাকসেস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বা বিশ্বকাপ বাছাইয়ে, সেখানে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দিই সবসময় লিওনেল স্ক্যালোনিকে। তবে আজকে যদি কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা হেরে বাদ হইতো, আমার মতে এর সবচেয়ে বড় কালপ্রিট হইতো লিওনেল স্ক্যালোনি। প্রথমত বিশ্বকাপের শুরু থেকেই আমি বলেছি যে তার স্কোয়াড সিলেকশন খুবই প্রশ্নবিদ্ধ ছিল। আজকেও বলতে গেলে এক কথায় মুখস্থ লাইনআপই সে নামিয়েছে। যদিও ধরা যায় যে অস্ট্রিয়ার সাথে উইনিং কম্বিনেশনটা সে ভাঙতে চায়নি, তবে যখন লিওনেল স্ক্যালোনি দেখেছে যে তার প্ল্যানে কাজ করছে না, তখন তার যেই সাবস্টিটিউটগুলি করা উচিত ছিল সেগুলি সে করেনি। তার এরকম প্রশ্নবিদ্ধ সাবস্টিটিউটগুলির জন্য হয়তো আর্জেন্টিনা আজকে কেপ ভার্দের সাথে ম্যাচটি হেরেও যেতে পারত। কেপ ভার্দের লো ব্লক ডিফেন্সের এগেনস্টে সেই একই লাইন আপ নিয়ে নামাটা আর্জেন্টিনার বেশ বড় একটা ভুল ছিল। কারণ কেপ ভার্দে কীরকম ডিফেন্স করে, কীরকম কাউন্টার অ্যাটাক করে, এই জিনিসটা গ্রুপ স্টেজেই দেখা গিয়েছে। আমার মতে আর্জেন্টিনার উচিত ছিল ৩-৫-২ ফরমেশনে নামা। তাতে মিডফিল্ড যেরকম ওভারলোড করা যেত, একই সাথে উইং দিয়ে অ্যাটাক করা যেত। আর্জেন্টিনা আজকে উইং একেবারে ইউজ করতে পারেনি। আমরা যেটা দেখছি যে কেপ ভার্দের ফুল ব্যাকরা তেমন একটা সুবিধা করতে পারে নাই, সেখানে স্পেস ছিল, কিন্তু সেটা ইউটিলাইজ করার মতো কোনো উইঙ্গার আর্জেন্টিনার ছিল না, যার কারণে সেন্ট্রাল স্পেস তারা আরও বেশি ব্লক করে দিতে পারছে। এবং আর্জেন্টিনা তো সেন্ট্রাল স্পেস দিয়েই এইবার অনেকগুলি অ্যাটাক করছে এবং গোলও পাইছে। জোন 14-এ আর্জেন্টিনার খেলাটা একেবারে নষ্ট করে দিছে কেপ ভার্দে। মেসিকে যাতে বল দিতে না পারে, এমনকি মেসি বল পাইলেও মেসি যেই লেনে পাস দেয় সেই পাসিং লেন কেপ ভার্দের ডিফেন্ডাররা ব্লক করে রাখছে। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি যে গোলটা করে, সেরকম কোনো পাসও আজকে মেসি রিসিভ করতে পারে নাই, কারণ ফ্রন্টলাইনের প্লেয়াররা আর্জেন্টিনার হয়ে তেমন একটা ভালো খেলতে পারে নাই, যার জন্য বক্সে একমাত্র থ্রেট ছিল মেসি। এবং মেসির পাসিং লেনগুলো তারা খুব ভালোভাবে ব্লক করছে। এবং মেসির পাসিং লেন ব্লক করলে মেসি যে উইংয়ে ডায়াগোনাল বল দিবে, সেখান দিয়ে যে অ্যাটাক করবে, সেরকম কোনো প্লেয়ার আর্জেন্টিনার আজকে ছিল না মাঠে। আমার মতে স্টার্টিং লাইন আপ যাই হোক, স্ক্যালোনি যখন দেখছে যে তার প্ল্যান এ কাজ করতেছে না, তখন তার উচিত ছিল বার্কো, সিমিওনে আর লোসেলসোর মতো ট্যালেন্টেড প্লেয়ারদেরকে মাঠে নামানো। এই সবগুলি প্লেয়ারই খুব ক্রিয়েটিভ। আলমাদা গ্রুপ স্টেজের 3 ম্যাচেই কিন্তু ফ্লপ ছিল, তারপরেও আজকে তাকে স্টার্ট করাইলো। ওইদিকে লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলছে লোসেলসোকে আজকে 1 মিনিটের জন্য নামাইলো না। আমি আরও অবাক হয়েছি যখন আমি দেখলাম রড্রিগো ডিপলকে তুলে পারাদেসকে নামাইছে, যেখানে ডিপলের জায়গায় সবচেয়ে ভালো হতো যদি সিমিওনেকে নামাতো। 60 মিনিটের পর থেকেই ম্যাকঅ্যালিস্টার বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলছে আমার মতে। তার জায়গায় নামানো উচিত ছিল পারেদেসকে, এমনকি পারেদেসকে যদি শুরু থেকে নামাতো তাহলেই ভালো হতো। পারেদেস কিন্তু লং রেঞ্জ শট নেয়। আপনি যখন ট্যাকটিক্যালি কোনো টিমের ডিফেন্স ব্রেক করতে পারবেন না, তখন লং শট আপনার বেশ ভালো একটা অস্ত্র, এবং পারেদেসকে আমরা একটা লং শট নিতেও দেখছি। এছাড়াও লোসেলসো যদি থাকতো তাহলে হয়তো আমরা মিডফিল্ডে আরো ভালো কানেকশন দেখতে পারতাম, কারণ আমরা জানি স্ক্যালোনির সিস্টেমে ডিপল আর মেসির সাথে লোসেলসোর পারফরমেন্স কানেকশন সবচেয়ে ভালো। তারপরেও স্ক্যালোনি কেন এরকম প্রশ্নবিদ্ধ লাইন আপ নামালো এবং প্রশ্নবিদ্ধ সাব করলো, সেটা আমার আসলে মাথায় আসে না। তবে আমার কাছে যেটা মনে হয়, গত বিশ্বকাপে সৌদি আরবের ম্যাচের পর এই বিশ্বকাপে এই কেপ ভার্দের ম্যাচটা ছিল স্ক্যালোনির জন্য একটা ওয়েক আপ কল। স্ক্যালোনি যদি নিজের ভুল শুধরাতে পারে, তাহলে হয়তো বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য ভালো কিছু একটা অপেক্ষা করছে। আর যদি সে তার ভুল শুধরাতে না পারে, তাহলে আমি আর্জেন্টিনার এই বিশ্বকাপে আর বেশি দূর যাত্রা দেখি না। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমার মতে লিসান্দ্রো মার্টিনেজ। তবে কেপ ভার্দের প্রথম গোলে সে নাটমেক হয়েছে, এটা ছিল একটা নেগেটিভ ইম্প্যাক্ট, যার জন্য হয়তো তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়নি। ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো শেষমেশ লিওনেল মেসিকে। তবে লিসান্দ্রো মার্টিনেজ আজকে যে গোলটা করছে, এটা আমরা সচরাচর দেখি গেমে এরকম গোল করা যায়। সে যেখান থেকে বলটা রিসিভ করছে এবং বলটা রিসিভ করার সাথে সাথেই সে বলটা শুটিং রেঞ্জে নিয়ে নিছে, তারপর একদম নিখুঁত ফিনিশিং। ডিফেন্ডারদের কাছ থেকে আমরা এরকম ফিনিশিং খুব একটা দেখি না। তারপরে তার লং বল অ্যাসিস্টের কথা তো না বললেই না। এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, ওই অ্যাটাকের সময় প্রথমে যখন মলিনার কাছে বল ছিল, তখন মেসি হাতের ইশারা দিয়ে মলিনাকে বলে ব্যাকপাস দিতে। মলিনা ব্যাকপাস দেয় রোমেরোকে। তো বলটা যখনই ব্যাকপাস দেওয়া হয়, স্বাভাবিকভাবে আর্জেন্টিনার মিডফিল্ড আর ফ্রন্টলাইনের প্লেয়াররা একটু নিচে নেমে আসে। তো তাদের সাথে সাথে আগায় আসে কেপ ভার্দের প্লেয়াররাও। মেসি যেহেতু মাঠে খুব একটা দৌড়াদৌড়ি করে না, আস্তে আস্তে হাঁটাহাঁটি করে, তাই মেসি সেই সময়টা অফসাইডে ছিল। যখন কুটি রোমেরো বলটা লিসান্দ্রো মার্টিনেজকে পাস দেয়, তখনই মেসি কয়েক সেকেন্ডের মধ্যেই নিচে নেমে অনসাইড হয়, এবং সে অনসাইড হওয়ার সাথে সাথেই লিসান্দ্রো মার্টিনেজ লং বলটা দেয়।
এরপরে অবশ্য মেসির যে রিসিভ আর যে ফিনিশিং সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার কাছে সবসময় মনে হয় যে মেসির ব্যাপারে আমি যাই বলবো সেটা কম হয়ে যাবে। এই ৩৯ বছর বয়সে এসেও লিওনেল মেসি এখনো সেই ২০-২২ বছর বয়স থাকতে পেপ গার্ডিওলার দলে যেরকম খেলতেন সেরকম খেলছেন এই বিশ্বকাপে। মেসির ভালো খেলার ব্যাপারটা একইভাবে যেরকম ভালো লাগে, আরেকভাবে বেশ খারাপও লাগছে লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজের এই অফ ফর্ম দেখে। তারা দুইজন পেনাল্টি বক্সে কোনো থ্রেটই ক্রিয়েট করতে পারছে না। এই বিশ্বকাপের আগে আমার ধারণা ছিল তারাই আর্জেন্টিনার মেইন গোল স্কোরার হবে, মেসি থাকবে প্লে মেকার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মেসি আর্জেন্টিনার এখন মেইন গোল স্কোরার, অথচ মেসি এই বিশ্বকাপে 4 ম্যাচে একটাও অ্যাসিস্ট করতে পারেনি। ব্যাপারটা কিন্তু এমন না যে মেসি প্লে মেকিং একদম বাজে করেছে, বাট মেসির পাস থেকে আর্জেন্টিনার টিমমেটরা গোল করতে পারছে না। লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজ আমার মতে এই ম্যাচে সবচেয়ে বড় ফ্লপ। তাছাড়াও এনজো, ডিপল বা ম্যাকেলিস্টারের কাছ থেকেও আমি তেমন কোনো ভালো পারফরমেন্স দেখি নাই। আর এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার সবচেয়ে হতাশার নাম হচ্ছে মন্টিয়েল। মন্টিয়েল আজকে নামার পরও তেমন একটা ভালো খেলে নাই, মলিনাও স্টার্টার হিসেবে ভালো খেলে নেই। আমি খুবই অবাক হয়েছি যখন আমি দেখলাম যে 2টা ফ্রেন্ডলি ম্যাচে গিয়ায় খুব ভালো খেলার পরেও তাকে স্কোয়াডে নেওয়া হয়নি। এখানে এইবার বিশ্বকাপে স্কোয়াড সিলেকশনের ক্ষেত্রে স্ক্যালোনির বেশ বড় কিছু ভুল ছিল। কেপ ভার্দেকে নিয়ে কিছু কথা না বললেই না। ভজিনহার পারফরমেন্স গ্রুপ স্টেজের মতো এই ম্যাচেও দুর্দান্ত ছিল। সে যে গোলগুলি কনসিড করছে সেখানে আসলে তার কিছুই করার ছিল না, উল্টা সে আরো কিছু দুর্দান্ত সেভ দিছে। হয়তো মেসি আজকেও এই ম্যাচে হ্যাট্রিক করে ফেলতে পারতো যদি ভজিনহার জায়গায় কোনো সাধারণ প্লেয়ার থাকতো তাদের গোল পোস্টের নিচে। তাছাড়া কেপ ভার্দের যে সেকেন্ড গোলটা ছিল, গোলটা দেখে আমার 2010 সালের ফোরল্যানের কথা মনে পড়ে গেছে। এটা একটা দুর্দান্ত গোল ছিল। আমার মতে প্রথম গোলে আর্জেন্টিনার ডিফেন্ডারদের মিস্টেক থাকলেও দ্বিতীয় গোলে আসলে আর্জেন্টিনার প্লেয়ারদের কিছুই করার ছিল না। এটা একদম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে কেপ ভার্দে গোলটা বের করছে। কেপ ভার্দে আমি জানি না ভবিষ্যতে কিরকম ফুটবল খেলবে, তবে এইবারের বিশ্বকাপে কেপ ভার্দের যে পারফরমেন্স এটা মানুষজন সারা জীবন মনে রাখবে। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের এই ম্যাচের ব্যাপারে মতামত জানাবেন। স্ক্যালোনির টিম সিলেকশন বা সাবস্টিটিউট কিরকম হয়েছে বা ভবিষ্যতে কিরকম হতে পারে সেই ব্যাপারেও মতামত জানাতে পারেন। আর আর্জেন্টিনার ব্যাপারে কন্টেন্ট দেখতে আমাদের সেলেসিয়ন আলবি সেলেস্তের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সাথে সাথে ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন।